দর্শক সবার প্রতি শুভকামনা জানিয়ে শুরু করছি এনটিভি নিমন্ত্রণে। আপনাদের সঙ্গে আছি আমি নুজহাত সাওম। দর্শক, এনটিভি নিমন্ত্রণের আজকের আয়োজনে থাকছে সংস্কৃতি, এনটিভি অনুষ্ঠান সূচি ও আলাপন। প্রথমেই সংস্কৃতি। 9/4 ব্লক ডি লালমাটিয়ার কলাকেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে মোহাম্মদ কিবরিয়ার অপ্রদর্শিত ও স্বনির্বাচিত 84টি শিল্পকর্ম নিয়ে প্রদর্শনী মোহাম্মদ কিবরিয়া। প্রতিদিন বেলা 11টা থেকে রাত 8টা এই সময়ে প্রদর্শনী চলবে 26 জানুয়ারি পর্যন্ত। গুলশান 1-এর রেডিয়াস আর্ট গ্যালারিতে অনুষ্ঠিত হচ্ছে শিল্পী প্রশান্ত কর্মকার বুদ্ধর 40তম একক চিত্রকলার প্রদর্শনী পিস। প্রদর্শনী চলবে 15 জানুয়ারি পর্যন্ত। এবার এনটিভি অনুষ্ঠান সূচি। এবার জানিয়ে দিচ্ছি এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। সন্ধ্যা 6টা 15 মিনিটে থাকছে সমসাময়িক বিষয় নিয়ে অনুষ্ঠান সংলাপ প্রতিদিন। রাত 8টা 20 মিনিটে থাকছে গোলাম মুক্তাদিরের পরিচালনায় ধারাবাহিক নাটক কাজিনস। আপা কি বিজ্ঞাপন বিরতি দিয়ে ধারাবাহিকভাবে কাঁদতেছে নাকি? আগের এপিসোডের কান্নাকাটি তো এখনো শেষ হয় না। হ্যাঁ, আগের এপিসোড তো শেষ, এখন নতুন টুইস্ট নিয়ে হাজির। মহিলাদের পাওয়ার থাকে হচ্ছে চাবির গোছায় আর রান্নাঘরে। তোদের বাড়ির যে ফিনান্সিয়াল কন্ডিশন খুব একটা তো ভালো মনে হচ্ছে না। এই রান্নাঘরে হচ্ছে পাওয়ারের উৎস, ওখানে আঘাত করতে পারলেই আর পাওয়ার থাকবে না। রাত 11টা 30 মিনিটে সরাসরি সম্প্রচার হবে মোহাম্মদ নুরুজ্জামানের প্রযোজনায় সঙ্গীতানুষ্ঠান মিউজিক নাইট। এই ছিল এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। এবার আলাপন। বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে আজ সন্ধ্যা 6:30টায় মঞ্চায়িত হবে কবি ও আবৃত্তি শিল্পী ডক্টর ফারুক আজমের একক আবৃত্তি অনুষ্ঠান কবিতাময় একটি সন্ধ্যা। প্রিয় দর্শক, আমাদের আলাপনের আজকের অতিথি আবৃত্তি শিল্পী, কবি ও সাইকিয়াট্রিস্ট ডক্টর ফারুক আজম। শুভ সকাল। শুভ সকাল। কেমন আছেন? আমি ভালো, আপনি? আমি তো খুব ভালো আছি। যেমনটি বলছিলাম দর্শক এখনই যে বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে আজ সন্ধ্যা 6টা 30 মিনিটে আপনার একক আবৃত্তি অনুষ্ঠানের আয়োজন হতে চলেছে। নিঃসন্দেহে খুবই ভালো লাগার একটি বিষয়, যেহেতু নিজের একক আবৃত্তি অনুষ্ঠান। কেমন লাগছে এই মুহূর্তে বা প্রস্তুতি কেমন? কিছুটা নার্ভাস লাগছে, যদিও আমি স্টেজে বহুবার গেছি, তো প্রতিবারে মনে হয় যেন প্রথমবারের মতো যাচ্ছি। তাছাড়া একক অনুষ্ঠান, আবার শীতের জন্য অনেকে ভাবছে হয়তো লোকজন হবে না, কারণ সন্ধ্যাবেলা বাড়িতে একটু উত্তাপের মধ্যে থাকতে ভালো লাগবে। কিন্তু আমরা ভাবছি যে ওনারা এলে, দর্শকরা এলে আমরা কবিতার উষ্ণতা দিয়ে তাদের সেই অভাবটুকু মেটাতে পারবো। নিঃসন্দেহে তাই। একক আবৃত্তি অনুষ্ঠান আপনার জন্য কি এবারই প্রথম, না এর আগে কখনো করা হয়েছে? আমি এর আগে করেছি নিউ ইয়র্কে অনেক অনুষ্ঠানে, ঠিক একক না, মানে আমরা কয়েকজন মিলে, মানে বেশি জন ছিল না। যেমন আমার একটা উল্লেখযোগ্য স্মৃতি হচ্ছে, একটা অনুষ্ঠানে আবৃত্তি করেছিলাম আমি প্রথম শুরু করি ইকবাল বাহার চৌধুরী, কবি নির্মলেন্দু গুণ এবং আমি। বাহ, আমরা তিনজন। হ্যাঁ, সেটা কত বছর আগের কথা? সেটা অনেক বছর, মানে অলমোস্ট 7-8 কি 10 বছর হতে পারে। তাহলে অনেকদিন পর এবারে করা হচ্ছে কবিতাময় একটি সন্ধ্যা। এই শিরোনামে তো আপনার একক আবৃত্তি অনুষ্ঠান হতে চলেছে। এই শিরোনামটা নেবার পেছনে কোনো কারণ রয়েছে কি? এটার পুরো দায়িত্ব বা কৃতিত্ব হচ্ছে রেপার্টরি, নাট্যম রেপার্টরি থিয়েটারের। তার হচ্ছে কর্ণধার হচ্ছে আইরিন পারভিন লোপা। উনি নিউ ইয়র্কে গিয়ে আমাদের নাট্য দলের একটি নাটক উনি নির্দেশনা দিয়েছিলেন। ওখানে সাউথ এশিয়ান থিয়েটার ফেস্টিভ্যাল বলে একটা নাট্য উৎসব হয় প্রতি বছর, সেখানে তার সঙ্গে তখন থেকে পরিচয়, এবং এই নামটা তাঁরই দেওয়া। আচ্ছা, তার মানে প্রস্তুতি কিন্তু অনেকদিন আগে থেকে, মানে আপনি যেহেতু যুক্তরাষ্ট্রে থাকছেন দীর্ঘ বহু বছর, প্রায় 40 বছরেরও বেশি সময় ধরে, কিন্তু এবারে এই আয়োজনের প্রস্তুতিটা দেশে আসবার আগে থেকে নিয়েছেন? প্রস্তুতিটা আমি ঠিক বলবো না, আমি জানতাম হবে। আসার আগে আমাকে আইরিন পারভিন লোপা বলেছিল একটা আয়োজন করবে আর কি ওরা, কিন্তু যে প্রস্তুতি নিয়েছি, কবিতা সব মুখস্থ করে এসেছি তা না, এখনো নির্বাচন চলছে। আচ্ছা, মোট কতগুলি কবিতা আমরা এই আয়োজনে শুনতে পাবো আপনার কণ্ঠে? আচ্ছা, এটা 1 ঘন্টার প্রোগ্রাম, এর মধ্যে হয়তো কিছু কথাবার্তা হবে, কেউ কিছু বলবে, ধরুন 10-15টা
17টা বেশ। কার লেখা কবিতা পড়তেন? যেহেতু আপনি নিজেও কবিতা লিখেন, তো সুতরাং কার লেখা কবিতা পড়তে আপনার খুব বেশি ভালো লাগে? আমার কিন্তু প্রিয় হচ্ছে নির্মলেন্দু গুণ, আচ্ছা, এবং নিউ ইয়র্কে আমি সবসময় তার কবিতা পড়তাম বলে ওনার সাথে আমার একটা সখ্যতা তৈরি ভালো হয়েছে। সখ্যতা তৈরি হয়েছে। কারণ আমি এর জন্য চুজ করতাম যে ভালো কবিতা তো অনেক আছে, কিন্তু সবগুলো কিন্তু আবৃত্তিযোগ্য মনে হয় না। আবার সব কবিতা নিজে কণ্ঠে যে ধারণ করতে পারবো এমনটাও না। একদম, হ্যাঁ। এবং যেটা যায়, যেটার সাথে একাত্ম হওয়া যায়। কারণ আমি মনে করি একজন আবৃত্তি শিল্পী হচ্ছে একাধারে সুরকার, কারণ তার নিজস্ব একটা স্বরলিপি তৈরি করতে হয়। জি, গানে যেটা সুবিধে, হ্যাঁ। একে স্বরলিপি সবাই অনুসরণ করে, কিন্তু আবৃত্তিকার ওরা নিজের একটা স্বরলিপি তৈরি করতে পারে, নিজের একটা রিদম তৈরি করে। নিজের রিদম তৈরি করে, যেটা তার উপলব্ধির মধ্যে। এবং আরেকভাবে দেখি তারা চিত্রকর, আচ্ছা, কারণ আবৃত্তির মধ্যে দিয়ে সেটা চিত্র যেন ফুটিয়ে তুলতে পারে। দারুণ। তো এখানে আমি একটা কবিতা পড়বো, এটা আমার খুবই প্রিয়, কিন্তু এই কবিতাটা একটা আন্তর্জাতিক মান পায় যখন প্যারিসে রজার ওয়াটার, উনি হচ্ছেন পিঙ্ক ফ্লয়েড দলের একজন, আসানের মুক্তিতে ওরা প্যারিসে একটা বিক্ষোভ করেছিল, জি, তখন উনি এই কবিতাটি পড়েন আচ্ছা, ইংরেজিতে। আচ্ছা, তাহলে আমির আজিজের এই কবিতাটা আমাদের দেশও খাটে, এবং এটা পৃথিবীর যেসব জায়গায়, কারণ সব বিপ্লবের চেহারা এক, হ্যাঁ, সব স্বৈরাচারীর চেহারাও এক, এবং সেটা স্বৈরাচারী বিরুদ্ধ একটা কবিতা। এটা খুব ইন্টারেস্টিং। ওই কবিতাটা দিয়ে আমি শেষ করব। আচ্ছা। কবিতাটা হচ্ছে সব মনে রাখা হবে, সব কিছু মনে রাখা হবে। এটা দিয়ে আয়োজন শেষ হবে। ওটাই। আচ্ছা, যেহেতু আপনি বলছিলেন বা 15 থেকে 20টার মতন কবিতা আপনি পাঠ করবেন, এই যে সিলেকশন ক্রাইটেরিয়া, যে কতগুলো কবিতা বা কি কি কবিতা, কার কার কবিতা পাঠ করব, সেখানে নিঃসন্দেহে আপনার নিজের লেখা কবিতাও রয়েছে। তো এই ক্রাইটেরিয়াটা আসলে কেমন ছিল, সিলেকশন ক্রাইটেরিয়াটা? আসলে ওরকম কোনো ক্রাইটেরিয়া ছিল না। আমি ফার্স্টে দেখেছি কবিতা ভালো কবিতা, এবং সেটাকে আবৃত্তি যোগ্য মনে হয়েছে কিনা, মানে আমি সেটা করতে পারবো কিনা। সেখানে সবার কবিতায় আছে, ধরুন শামসুর রহমান, আমাদের সেই রবীন্দ্রনাথের কবিতা আছে, জানি না পড়বো কিনা, সময় পেলে পড়বো। তারপর জীবনানন্দ দাশ, ওপারের শক্তি চট্টোপাধ্যায়, সুনীল গঙ্গোপাধ্যায়, বুদ্ধদেব বসু, আমাদের এখানকার অনেকে আছেন, যেমন দুরেজাদ স্টালিনের উনি একটা কবিতা আছে। আর আমার কিছু বন্ধুরা আছে যারা প্রবাসে, ওরা খুব ভালো কবিতা লিখছে, আচ্ছা, এবং তাদের কবিতা ওখানকার মেইন স্ট্রিমেও তারা যান। যেমন একজনের কবিতা তো অনেক বাইরে, মানে বিশ্বের অন্যান্য দেশেও অনুদিত হয়েছে। বাহ, তারও একটা কবিতা আছে, বেশ কয়েকজনের কবিতা আছে। একজন কবিতা লিখছেন বদরুজ্জামান আলমগীর বলে, ওনার একটা নাটক এখানে মঞ্চস্থ হচ্ছে 12 তারিখে। আচ্ছা। আপনার নিজের লেখা কবিতা সম্পর্কে একটু জানতে চাইবো, যে একটি কাব্যগ্রন্থ ইতিমধ্যে আপনার প্রকাশিত হয়েছে, নতুন কোনো কবিতার কাজ কি এখন করা হচ্ছে, লেখা হচ্ছে কবিতা? কবিতার কাজ তো সবসময় হয়। রসুল গামজাতেব বলে একজন রাশিয়ান কবি বলেছেন, কবির কাজ কখনো শেষ হয় না, সে যে কোনো জায়গায় থাকে তার কবিতার কাজ হতে থাকে। তা আমি ওরকম ভাবে না, যেমন আমার অনেক বন্ধুরা যারা আছেন, কারো 50টা বই প্রকাশিত হয়েছে, আচ্ছা, সেই হিসেবে আমার ওরকম প্রকাশিত হয়নি, ম্যাগাজিনে এদিকে ওদিকে লেখা হয়েছে। কিন্তু কবিতার আরও কঠিন কাজ, এবং ওটা নিরলসভাবে করা উচিত, সেভাবে আমি করছি না। আচ্ছা, মানে কবিতার কাজটা খুব একটা করা হচ্ছে না। কারণ আমার যেমন প্রফেশনাল একটা আছে, হ্যাঁ। প্রফেশন, তা আমার প্রফেশনালি সাইকিয়াট্রিস্ট একজন, রাইট। আর লেখালেখিটা পাশাপাশি করা হয়। আপনার একটি প্রবন্ধের বইও আছে। এই যে লেখালেখি চর্চার মধ্যে আসা, এই ব্যাপারটা আসলে কিভাবে হয়েছিল? এগুলো ভেতরের ব্যাপার, ওটা ভালো লাগার। এটা কেন যে হয়, যেমন আমাদের একটা ঘরোয়া একটা পরিবেশ ছিল, সবাই কিছু কিছু লিখতো, আমার বোনরা আবৃত্তি করতো, অভিনয় করতো। তারপরে আমার ভেতর থেকে ভালো লেগেছিল ওই ছবি দেখে। যেমন প্রথমে আমি একটা চুরি করে ছবি দেখেছিলাম খুব ছোটবেলায়, আচ্ছা, মহিপাল হুসনোকা, আমার নাম মনে আছে, হুসনোকা চোর। হ্যাঁ, হ্যাঁ, খুব ছোট ছিলাম, হ্যাঁ, তো ছবি দেখতে গেলাম, তো ওখানে তো ঢুকতে পারছিলাম না, আমি তো ছোট ছিলাম। একজন বলছে যে ছেলেরা বোধহয় চাপা পড়বে। ছবির দিকে, অভিনয়ের দিকে আমার মানে ঝোঁক ছিল। আমি তো অনেক নাটকে অংশগ্রহণ করেছি। আচ্ছা, অভিনয় করা হচ্ছে? অভিনয়, হ্যাঁ। আমার একটা ছবিও আছে কলকাতায়। বাহ, মানে আপনার অভিনীত ছবি।
তো অভিনয়টা পরবর্তীতে কন্টিনিউ করা হলো না আমি কেন? করি, এখনো থিয়েটারে করি, থিয়েটার হয়। আমার সৌভাগ্য হয়েছিল যে অনেক বেশ নামজাদা পরিচালকদের সাথে কাজ করতে পেরেছি, যেমন অশোক মুখার্জি বলে কলকাতার, উনি তো শম্ভু মিত্র, অজিতেশ ব্যানার্জি এদের সঙ্গে কাজ করেছেন। তো বিভাস চক্রবর্তী, হ্যাঁ। ওনার নির্দেশিত একটা নাটকে করেছে। এই শিল্প সাহিত্য সাথে সংশ্লিষ্ট যে মানুষগুলো তারা সবসময় চাই শিল্পের সাথে যুক্ত থাকবার, আপনিও সেটা থেকেছেন, কিন্তু প্রফেশনটা আসলে অন্যরকম হলো, আর ডক্টর হয়ে গেলেন, এটা কেন হলো? না, আপনার পেশা, আমি তো গেলাম এখানে ডাক্তারি পড়লাম, ডাক্তার হলাম। এটা অবস্থা অনেকটা হয়েছে, আমি এটা বেশি বলতে চাই না, উদ্ধৃতি দিচ্ছি চেকভ, রাশিয়ান যে লেখক ছিলেন, উনি তো ডাক্তার ছিলেন, উনি আবার সাহিত্যের জন্য, উনি কিন্তু বেঁচে আছেন ওনার লেখালেখির জন্য। জি। উনি বলেছিলেন ডাক্তারটা হচ্ছে আমার বিবাহিত স্ত্রী আর সাহিত্যটা হচ্ছে আমার প্রেয়সী। আমার প্রেয়সী রক্ষিতা। যখন আমি একটাতে ক্লান্ত হই তখন অন্যের কাছে যাই। আমি এটা বলতে চাই যে একজনের সাথে প্রেম হয়েছে কিন্তু বিয়ে করেছে অন্যজনকে, ওইরকম অবস্থা আর কি। প্রেম ছিল শিল্প সাহিত্যের দিকে, কিন্তু বিয়ে করতে হলো যেখানে কিছু হ্যাঁ, উপার্জন আছে। উপার্জন আসতে পারে। তারপরেও যেখানে হলেন সেটা তো মনের ডাক্তার আসলে, সেটাই। সুতরাং সেখানে মনের কানেকশনটাও কিন্তু যুক্ত। Definitely. যুক্তরাষ্ট্রে শিল্প সাহিত্য মানে বাংলা সংস্কৃতির যে চর্চা সেটা তো ব্যাপকভাবে হয়, এবং সেখানে একটা বড় কমিউনিটি আছে, আপনারা সব ধরনের অনুষ্ঠান সেখানে করে থাকেন। সেখানে আমি একটু বাংলা সাহিত্য চর্চা সম্পর্কে জানতে চাইবো, বা বাংলা সংস্কৃতির চর্চা সম্পর্কে জানতে চাইবো। এখন নিউ ইয়র্ক হচ্ছে সেকেন্ড বাংলাদেশ। এবার প্রচুর হচ্ছে বাংলা সংস্কৃতি চর্চা, অনুষ্ঠানের তো অভাব নেই, প্রতিদিন অনুষ্ঠান লেগে আছে বাংলার। এই যে নববর্ষ করছে, তারপরে বৈশাখের অনুষ্ঠান হচ্ছে, তারপর না বইমেলা হচ্ছে, ও অনেক প্রতিষ্ঠানও আছে জি। যেখানে ওরা বাংলা শেখাচ্ছে, বাংলা সঙ্গীত চর্চা, কাব্য চর্চা করছে। এবং নিউ ইয়র্কে আবার ওদের অনুদানও দেয়, আচ্ছা। গ্র্যান্টও দেয়, কারণ ওরা প্রমোট করে অন্যান্য সংস্কৃতিগুলোর জন্য। তো ওরা ভালো পয়সাও আসছে, কিন্তু ওদের ওইরকম কোনো ঘাটতি হচ্ছে না। তো এটা মানে তুমুল আকারে হচ্ছে, আমি বলবো সংস্কৃতি চর্চা। মনে হয় ওখানকার বাঙালি এখানকার বাংলাদেশের, এখানকার বাংলাদেশের চেয়ে বেশি বাংলাদেশি। হ্যাঁ? তারপর ওখানে একটা এলাকাই আছে জ্যাকসন হাইট, যেখানে নানা রকমের বাংলাদেশি রেস্টুরেন্ট, রাত 12টা 1টা সারা রাত আড্ডা চলে এখানকার মতো। জি। ওখানে দোকানে বসে কেউ আড্ডা দিচ্ছে, কেউ রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আড্ডা দিচ্ছে। হ্যাঁ, হ্যাঁ। আপনি তো মঞ্চ নাটকের সাথেও সম্পৃক্ত দীর্ঘদিন ধরে, তো সেখানে আসলে মঞ্চ নাটক নিয়ে কাজ হচ্ছে কিনা? প্রচুর কাজ হচ্ছে। প্রথমে বলি, আমাদের নিউ জার্সিতে যেমন আমরা একটা নাট্য দল করেছিলাম আস্থা নামে। আচ্ছা। সেটাতে যুক্ত ছিলেন, অ্যাকচুয়ালি করেছিলেন বুদ্ধদেব বসু, বিখ্যাত সাহিত্যিক বুদ্ধদেব বসুর কন্যা মীনাক্ষী দত্ত আচ্ছা। এবং ওনার হাজবেন্ড জ্যোতির্ময় দত্ত, তার ছেলে, তাদের ছেলে মল্লিনাথ দত্ত। আমরা মিলে একটা অর্গানাইজেশন নাট্য দল করেছিলেন। হ্যাঁ, আচ্ছা। সেটা হচ্ছে আস্থা। এবং আমাদের প্রথম নাটক ছিল বুদ্ধদেব বসুর সত্যসন্ধ নামে একটা নাটক। আচ্ছা। তারপরে তো নিউ ইয়র্কে তো হরদম হচ্ছে। নিউ জার্সিতে একটা ফেস্টিভ্যাল হয় প্রতি বছর, সাউথ এশিয়ান থিয়েটার ফেস্টিভ্যাল। এটা মূল আছে পশ্চিমবঙ্গের, ওখানে আমিও আছি যুক্ত, এবং খুব ভালো হয়। নানা দল এসে ওখানে যুক্ত হয় এবং দুদিন ধরে উৎসবটি চলে। আবার নিউ ইয়র্কে অনেক এখন নাট্যশিল্পী গেছে বাংলাদেশ থেকে, তৌকির আহমেদ এবং আরো অনেকে। এর আগেও আমরা ওখানে নাটক করতাম। এস.এম. সুলাইমান, উনি প্রয়াত হয়েছেন, উনি আমাদের ওখানে এসে অনেক নাটকের নির্দেশনা দিতেন, যেমন আমিনা সুন্দরী, কোর্ট মার্শাল, এই ধরনের। কোর্ট মার্শালে আমি অভিনয় করেছিলাম। কথা প্রসঙ্গে যেহেতু নির্দেশনার বিষয়টি চলেই আসলো, তাহলে সেই সঙ্গে যুক্ত করতে চাই যে আপনার নিজেরও আসলে নির্দেশনা দেবার সুযোগ হয়েছে, সেটা সম্পর্কে একটু জানতে চাইবো যে অভিনয় নাকি নির্দেশনা, কোনটা বেশি কঠিন লাগে? কঠিন কোনটা লাগে এটা বলা মুশকিল, হয়তো কোনোটাই কঠিন লাগে না, আবার দুটাই লাগে। নির্দেশনা আমি বেশ কয়েকটা নাটকে দিয়েছি আমাদের দলের, যেমন রবীন্দ্রনাথের অন্ত্যেষ্টি, একান্নবর্তী, রাজপুত্তর, আরো বেশ কয়েকটা নাটকের। এবং একটা ছিল 21শে ফেব্রুয়ারি, যেটা জহির রায়হানের গল্প, যেটাকে আমি নাট্যরূপ দিয়েছিলাম। বাহ। ওইটা আমার নির্দেশনা হয়েছিল, দর্শকরা বেশ ভালো নিয়েছিল সেটা।
আচ্ছা, এই যে নাট্যচর্চার কথা যদি বলি তাহলে বাংলাদেশে আসলে নাট্যচর্চা একরকমভাবে হচ্ছে, মঞ্চ নাটকের ক্ষেত্রে বলছি, আবার যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশি আপনারা যারা রয়েছেন তারা একরকমভাবে নাট্যচর্চা করছেন। দুটোর মধ্যে বেসিক ডিফারেন্স কি কোনো কিছু খুঁজে পান? না, আমাদের ওখানে যেমন সমস্যা কি, আমরা অনেক দিন ধরে রিহার্সেল করি কিন্তু একটা শো একটা হয়ে আর হয় না, আচ্ছা, সেটা একটা অপচয়। হ্যাঁ 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 হ্যাঁ। কিন্তু এখানে যেমন নিয়মিত নাটক হয়, সেখানে আমি একটা নাটক দেখলাম এখানে এসে, ওটা আমার ভালো লাগলো, মহাশূন্যে সাইকেল। সাইকেল, হ্যাঁ। চমৎকার লাগলো নাটকটা, একটু পরাবাস্তব নিয়ে একটু এক্সপেরিমেন্টাল, নাটকটা খুব ভালো লেগেছে। আর আমাদের এক বন্ধু যার কথা বলছিলাম, বদরুজ্জামান আলমগীর, ওনার একটা নাটক পুণ্য, সেটা মঞ্চস্থ হবে এখানে 12 তারিখে। আচ্ছা, যে নাটকের কাজ হচ্ছে, কিন্তু যেটা ডিফারেন্সটা, যে এখানে নিয়মিত নাটক করা যায় প্রতি সপ্তাহে বা রেগুলার একটা শো মানে হয়। এক একটি নাটকের অনেকগুলো করে মঞ্চায়ন হচ্ছে, কিন্তু সেটা বিদেশে হয়তো সম্ভব হচ্ছে না। বিদেশে সমস্যা হয় কিন্তু রেগুলারলি হয় না। যেমন কোথাও তাদের নাটক করতে হলো, আমাদের নাটক করতে হলো, আমরা আবার করলাম। কিন্তু ওই যে রেগুলারিটি, যে প্রতি সপ্তাহে হচ্ছে বা নিয়মিতভাবে করা, সেটা হয় না। ওইটা মুশকিল। আপনার 3 মেয়ে 1 ছেলে, মানে 4 সন্তান, তো তাদের মধ্যে কি আপনি দেখেন কিনা যে শিল্প সাহিত্যের প্রতি অনুরাগ, মানে যেটা আপনার ছিল আসলে? আমার ছোট মেয়ের নাচের প্রতি অনুরাগ আছে, সে ভালো নাচে। আমার ছেলে সেমনি নাচতে চায় না, কিন্তু আবার ওই যে বিয়ে টিয়েতে সব বন্ধুরা নাচে, বলিউড ডান্স, ওগুলো ওর ভালো পারে। এছাড়া তার কারোর মধ্যে তেমন কোনো লেখার প্রতি বা শব্দের প্রতি আগ্রহটা নেই? শব্দের প্রতি আগ্রহ আছে, ওরা আবার খুব ভালো লেখে, কিন্তু ঠিক যে সাহিত্য চর্চা করবে ওইরকম হয়তো করছে, আমাকে দেখাচ্ছে না। অথবা হয়তো ভবিষ্যতে করতে পারে। হয়তো ভবিষ্যতে করতে পারে। সাধারণত যারা লিখে তাদের প্রচুর বই পড়তে হয়, তো বই পড়বার সময়টা কি পান? আমি অ্যাকচুয়ালি যা বই পড়েছি আগেই পড়েছি, আচ্ছা, এখনো নিজের উপলব্ধিগুলো এখন প্রকাশ করবার যে চেষ্টা সেটা থাকে। কারণ ধরুন যে সব ক্লাসিক বই যেগুলো সবাই পড়েছে, দস্তয়েভস্কি, টলস্টয়, চেকভ, তুর্গেনিভ, ওদের বইগুলো, বুদ্ধদেব বসু, এগুলো সব আমার মানে স্কুল কলেজ লাইফেই পড়া আর কি। এখন পড়ি আর কি, এখন তো পড়ার সময় পাই এখন না। আসলে জীবন পাঠ করাটাই মূল বিষয়, মানে জীবন পাঠ করে সেটা লিখবার চেষ্টা করা। একদম। কবিতা লিখবার ক্ষেত্রে আপনার অনুপ্রেরণা কে, বা কারোর এমন কোনো কবি রয়েছেন যার লেখার ছাপ আপনার নিজের লেখায় পড়ে? কারো এরকম ছাপ আমি বলবো না, কবিতা প্রকাশ, কিন্তু এটা হয় কি, কবিতা তো এত সহজ না যে লিখে দিলাম একেবারেই না। এটা, কারণ এর মধ্যে যে ইনডাইরেক্টনেসটা আছে, যেমন ডেপথ, যেমন টি.এস. এলিয়টে বলেছে যে কবিতা তো সরাসরি বলা যায় না, ইনডাইরেক্টলি, একটা ইনডাইরেক্টনেসের মধ্যে অনেক কথা বলা হয়। টি.এস. এলিয়টের যেমন আমার লাভ সংস অফ জে.বি. প্রুফক, ওইটা আমার একটা খুব প্রিয় কবিতা, অনেকেরই কবিতা। তাছাড়া আমার যেমন বুদ্ধদেব বসুর ভালো লাগতো, জীবনানন্দ দাশ তো আছেই, আর শক্তি চট্টোপাধ্যায়, অনেকেই আছে আসলে অনেকেই আছে, না? প্রিয় লেখকের তালিকায়। আমরা আপনার কণ্ঠে একটি কবিতা শুনতে চাইবো, আপনার লেখা কোনো যদি কবিতা থাকে। আচ্ছা, আমি 1994 সনে যখন এসেছিলাম তখন একটা কবিতা লিখেছিলাম ঢাকা শহর নিয়ে। আচ্ছা, তো এত বছর পরেও এসে আমার মনে হয় যেন খুব এই একটা লেখাটা প্রাসঙ্গিক। প্রাসঙ্গিক, এবং পরিবর্তন হয়েছে, যেমন এই যে ফ্লাইওভারগুলো হয়েছে, হ্যাঁ। রাস্তাগুলো কিছু কিছু জায়গায় খুব প্রসারিত, কিন্তু যানজটের ব্যাপারে ওইরকমই আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমার মনে হয় এটা প্রধান কারণ। আমি তো বিশেষজ্ঞ নই এটা যানজটের ব্যাপারে, এটার প্রধান কারণ আমার মনে হয় যে কেউ কোনো নিয়ম মানে না, জি, কোনো নিয়ম নাই। পুলিশকে দেখেছে সে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেলফোন দেখছে, কে কোনটা যাচ্ছে, কোন দিকে যাচ্ছে, কোনো ইয়ে নেই। এখানে তো ধরেন আমাদের স্টপ সাইন আছে, একটা ইন্টারসেকশনে লাইটের আছে, এখানে তো যে যেদিকে পারছে ওদিকে যাচ্ছে, তবে অ্যাক্সিডেন্ট হচ্ছে না, সেটা একটা মিরাকল। এই কারণে হচ্ছে না, কারণ সব স্পিডটা স্লো। জি, ঢাকা শহর, চারপাশে বড্ড হট্টগোল, হইচইয়ের সাগরে ভাসমান এই শহর, অবশ্যম্ভাবী যানজট যেন রাস্তাফারিয়ানের চুল। রিক্সা, বেবি ট্যাক্সি, ট্রাক, বাস, গাড়ি, নিয়মহীন দৌরাত্ম, অক্ষম ট্রাফিক পুলিশ, ঘরে এসে এমটিভি, অস্থির দিক বিদিক জ্ঞান শূন্য। উন্মত্ত এই নগরী চায় একটু স্তব্ধতা, নিয়ম শুদ্ধতা।
এমন ঘোরতর বিশৃঙ্খলায় বেঁচে থাকাটাই মনে হয় অলৌকিক। বাহ, এটাকে প্রাসঙ্গিক মনে হয়েছে। মানে আমার কাছে মনে হয় ঢাকা শহর নিয়ে কবিতা সেটা সবসময়ই আমাদেরকে আবেগ আপ্লুত করবে, যেহেতু আমরা এই নগরীর মানুষ এবং যত কিছুই হোক না কেন আমরা আসলে এই শহরটাকে ভালোবাসি দিন শেষে। খুব ভালো থাকুন, সবসময় অনেক সুস্থ থাকুন, প্রাণবন্ত থাকুন, হাসি খুশি থাকুন। শুভকামনা রইল আপনার জন্য। আর বিশেষ করে আজকে বাংলাদেশ শিল্পকলা একাডেমি স্টুডিও থিয়েটার হলে আপনার একক আবৃত্তি অনুষ্ঠান হতে চলেছে কবিতাময় একটি সন্ধ্যা শিরোনামে, সেটার জন্য সর্বাঙ্গীন সাফল্য কামনা করছে। আর আজকে আমাদের আয়োজনে এসে সময় দিয়েছেন সেজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। অনেক ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। প্রিয় দর্শক, আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে মেইল করুন ntvnimontrone@ntvbd.com। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভি নিমন্ত্রণে দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। এছাড়া এনটিভি সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর হোক আপনার প্রতিটি মুহূর্ত।